উত্তরায় ঘাঁটি গেড়ে দেশজুড়ে চীনাদের অপরাধের জাল। পেটে গজ রেখে সেলাইয়ের পর প্রসূতির মৃত্যু, বিচারের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন হাওয়া। অন্যের নামে পাসপোর্ট করে পাকিস্তান যাওয়ার ছক, আটক 2 নারী। সিন্ডিকেটে বন্দি পান রপ্তানি সমিতি। অনলাইন প্রতারণা ও জুয়ার পাশাপাশি বিয়ের প্রলোভনে নারী পাচার, ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে জড়িয়েছে বাংলাদেশে অবস্থান করা চীনের কিছু নাগরিক। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী চীন উন্নয়ন প্রকল্প, ব্যবসা বাণিজ্য ও পর্যটন ভিসায় সহজেই দেশটির নাগরিকরা বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছেন। তবে তাদের একটি বড় অংশ জড়িয়ে পড়ছেন ভয়ঙ্কর সব অপরাধে। রাজধানীর উত্তরা হয়ে এসব অপরাধের জাল ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। মামলার নথি অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের 10 আগস্ট পর্যন্ত রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িয়ে চীনের অন্তত 53 নাগরিক গ্রেপ্তার হয়েছেন। চলতি বছরই গ্রেপ্তার হয়েছেন 24 জন। আরও কয়েকজনকে 20টি মামলার আসামি হিসেবে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। অথচ কারাগারে বিদেশি বন্দির সংখ্যা 393 হলেও গত 30 জুন পর্যন্ত সেখানে চীনের নাগরিক ছিলেন মাত্র 1 জন। পুলিশের তথ্য অনুযায়ী উত্তরার বিভিন্ন এলাকায় বসবাস করেন চীনের প্রায় 10,000 নাগরিক। তাদের কারো কারো অপরাধের জাল উত্তরা ছাড়িয়ে রাজধানীর অন্য এলাকা এমনকি গ্রাম অঞ্চলেও ছড়িয়েছে। উত্তরায় এমন অপরাধী চক্রের তৎপরতার একটি ভয়ঙ্কর উদাহরণ ওয়াংবো হত্যাকাণ্ড। 2025 সালের 20 ফেব্রুয়ারি উত্তরার 14 নম্বর সেক্টরের একটি বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে পুরনো দ্বন্দ্বের জেরে চীনের 2 নাগরিক পর্যটকের ছদ্মবেশে বাংলাদেশে এসে তাকে হত্যা করে। হত্যার পর তারা সরাসরি বিমানবন্দরে গিয়ে দেশ ছাড়ে। ঘটনায় সহযোগিতার অভিযোগে এক বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়। এদিকে নারী পাচারের ক্ষেত্রেও উত্তরাকে ব্যবহার করা হচ্ছে বলে তদন্তে উঠে এসেছে। গত 17 মার্চ তুরাগের একটি বাসা থেকে 19 বছর বয়সী এক তরুণীকে জিম্মি অবস্থায় উদ্ধার করা হয়। অভিযোগ, বিদেশে চাকরির প্রলোভনে বিভিন্ন জেলা থেকে তরুণীদের এনে আটকে রেখে ভুয়া কাগজপত্রের মাধ্যমে চীনের নাগরিকদের সঙ্গে কথিত বিয়ে দেওয়া হতো। এরপর তাদের উপর যৌন নির্যাতন চালানো হতো। বিয়ের নামে পাচারের এই চক্র শুধু উত্তরায় সীমাবদ্ধ নয়। নেত্রকোনার কেন্দুয়া থেকে 3 কিশোরীকে পাচারের সময় চীনের এক নাগরিক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাটের এক তরুণীকেও একইভাবে চীনে নিয়ে যাওয়ার পর যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। এদিকে অনলাইন প্রতারণা ও জুয়ার আড়ালেও চলছে বড় ধরনের অর্থ পাচার। উত্তরা থেকে চীনের 5 নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় ডিবি জানিয়েছে, বিনিয়োগের নামে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া হতো। আবার মে মাসে উত্তরা ও তুরাগে অভিযান চালিয়ে 6 চীনা নাগরিক সহ 9 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ডিজিটাল গেটওয়ের মাধ্যমে অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো। আগস্টে ভাটারায় গ্রেপ্তার 3 চীনা নাগরিকের কাছ থেকে 6,000-এর বেশি সিম কার্ড ও 20টি গেটওয়ে মেশিন উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, চক্রটি মাসে 200 থেকে 250 কোটি টাকা পাচার করত। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি নাগরিকদের অপরাধ ঠেকাতে তাদের ভিসার অনুমোদিত কাজ তদারকির পাশাপাশি নিয়মিত নজরদারি জরুরি। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, বিদেশি কিংবা দেশি অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অরিত্র বাসু, কালবেলা। মায়ের উষ্ণ পরশ পাওয়ার আগেই চিরতরে এতিম হলো 2 মাসের এই শিশুটি। সিজারের পর পেটে 1.5 কেজি গজ রেখেই সেলাই করে দিয়েছিলেন চিকিৎসক লক্ষ্মীরানী দত্ত। ফরিদপুরের এই মর্মান্তিক ঘটনায় এবার বিচারের আশ্বাস নিয়ে মাঠে নেমেছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামের কণিকা মণ্ডল গত 29 জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, অপারেশনের পরদিন থেকেই তার পেট ফুলে যেতে থাকে। পরে 3 জুলাই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সিজার করার জন্য আমার ওয়াইফকে আমি সুস্থ অবস্থায় আমি ফরিদপুর নিয়ে যাই সমরিতা হাসপাতালে। ওই জায়গায় আমি সিজার করাই, মানে লক্ষ্মীরানীর দিকে রুগী। তারপরের দিন থেকেই পেট ফুলে সেই একটা ক্রিটিক্যাল অবস্থা। তখন আমি ওই জায়গা রুগী সমরিতা হাসপাতালে রাখে নাই, ওরা বলছে তোমরা অন্য জায়গায় ব্যবস্থা করো। পরিবারের দাবি, 7 জুলাই পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা তার পেটে প্রায় 1.5 কেজি গজ শনাক্ত করেন। পরে অস্ত্রোপচার করে গজটি বের করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত 2:15টার দিকে তার মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণেই কণিকা মণ্ডলের মৃত্যু হয়েছে। কল্যাণপুর ইবদেসিনায় ওখানে ভর্তি করাই 3 তারিখে ভর্তি করায়। ওই ভর্তি করানোর পরে সিটি স্ক্যানে ধরা পড়ে যে ওই পেটের ভিতর গজ আছে। গজ আমি 7 তারিখে অপারেশন করে ওইটা বাইর করা হয়। ওইটা বের করার পরে আইসিতে 4 দিন রাখে। আমরা 4 দিন আইসিতে বেডে দেওয়ার পরে 53 দিন বেডে দেওয়ার পরে রুগী বৃহস্পতিবার 1:30টার দিকে রুগী মারা যায়। 25 লাখ টাকা আমার ব্যয়বহুল হয়েছে। আমার 3টে সন্তান, আমি এই 3টে সন্তান নিয়ে, মা ছাড়া এই 3টে সন্তান নিয়ে আমি কি করে আমি এদের দেখাশুনো করব? নিহতের স্বামী অশান্ত মণ্ডলের দাবি, সিজারিয়ান অপারেশন করা চিকিৎসক লক্ষ্মীরানী দত্ত পরে হোয়াটসঅ্যাপে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুল স্বীকার করে ক্ষমা চান। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তিনি। এবং আমি এই শাস্তি চাই, এই ডাক্তারের, এই ক্লিনিকের আমি এই শাস্তি চাই। আমি ওই লক্ষ্মীরানী দত্তকে ফোন করেছিলাম যে আপনি নিজে অপারেশন করছেন নাকি অন্য কারো দিয়ে অপারেশন করেছেন। তখন উনি আমারে বলতেছে যে আমি নিজে অপারেশন করছি। তখন আমি বললাম যে আপনি এত অভিজ্ঞ একজন ডাক্তার, কিভাবে একটা মানুষের পেটের মধ্যে এত বড় একটা গজ কাপড় রেখে সেলাই করে দিলেন? কেটে দেওয়ার পরে উনি আমাকে এই মেসেজটা দিয়েছে যে আমি ভুল করছি, মানুষ মাত্রই তো ভুল করে, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দেন। শুক্রবার সকালে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মন্ত্রী পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এটা অত্যন্ত একটা বেদনাদায়ক ঘটনা। আমি যা দেখেছি, কালকে রাতেই দেখেছি, আমি নিজেই এটাকে বিয়ার করতে পারিনি। একজন মায়ের, আমাদের অবহেলার কারণে একজন মায়ের এই অকাল মৃত্যু, একটা নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তারের অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। স্বজন হারানোর কষ্ট নিয়ে এখন সুষ্ঠু তদন্ত ও বিচারের অপেক্ষায় কণিকা মণ্ডলের পরিবার। রিয়াদ হোসেন, কালবেলা। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ও সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। শুক্রবার পাকিস্তান হাইকমিশনের পেজে প্রকাশিত অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি অর্জন করবে এবং দেশের জনগণের কল্যাণে এগিয়ে যাবে। বার্তায় দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক গতি তৈরি হওয়াকে স্বাগত জানান তিনি। জারদারি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহও জানান তিনি। শুধু বার্তায় আগ্রহ প্রকাশ নয়, মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন আসিফ আলী জারদারি। তার প্রত্যাশা, রাষ্ট্রপতির এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। অভিনন্দন বার্তার শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। অন্যের পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়লেন 2 নারী। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় পরিচয় যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়লে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে অন্যের পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন রুহি আক্তার। এ সময় তার সহযোগী জাফরিন আক্তারকেও আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন ব্রিজ এলাকার রুহি আক্তার এবং বরিশাল সদর উপজেলার ভাটিখানা এলাকার জাফরিন আক্তার। পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম রোড এলাকার বাসিন্দা শিল্পী আক্তারের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে পরিচয় যাচাইয়ে তথ্যের অসঙ্গতি ধরা পড়ে। তাদের এনআইডি যাচাইয়ের সময় আমরা তাদেরকে নাম, বাবার নাম, মায়ের নাম বা ঠিকানা জিজ্ঞাসা করার পর তারা সঠিক উত্তর দিতে পারেনি, যেটা এনআইডির সাথে মিল আছে এরকম দিতে পারেনি। এবং আমরা পরবর্তীতে এনআইডির সাথে তাদের ছবি যাচাই করে যেটা দেখলাম যে ছবির সাথে তাদের মিল নেই,
তখন আমাদের সন্দেহ হয়, আমরা তাদের এনআইডি বা জন্ম নিবন্ধন বৈধ কোনো কাগজপত্র বাংলাদেশের আছে কিনা সেটা জিজ্ঞেস করলে তারা কোনো ডকুমেন্ট আমাদেরকে দিতে পারেনি। তো আমাদের সন্দেহ হয়েছে যে তারা হয়তো বাংলাদেশের নাগরিক না। তো দুজন যারা এসেছেন, একজন সাথে এসেছেন, মূলত আরেকজনের পাসপোর্ট করতে এসেছেন আর কি। তাদের আইডেন্টিটি শনাক্ত হয়েছিল, পুলিশ খবর দিয়েছি, পুলিশ সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। প্রাথমিকভাবে জানা গেছে রুহি আক্তারের নিজস্ব কোনো জাতীয় পরিচয়পত্র নেই। পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে অন্যের পরিচয়ে পাসপোর্ট তৈরির পরিকল্পনা করে। এজন্য প্রায় 9 মাস ধরে তিনি বরিশাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন। ঘটনার পর ঝালকাঠি সদর থানা পুলিশ 2 নারীকে জিজ্ঞাসাবাদ করে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক। আমি আসছি আমার থানার মাধ্যমে সংবাদ পাইছি যে পাসপোর্ট অফিসে একটা ঝামেলা হচ্ছে। তো সিচারের নির্দেশে আমি এখানে আসছি। এখানে এসে দেখি যে একজন পাসপোর্টের জন্য আবেদন করছে, শিল্পী আক্তার নামে মহিলা। সেই আবেদনের প্রেক্ষিতে ফিঙ্গার দেওয়ার জন্য 2টা মেয়ে আসছে, একজন হলো সহযোগী হিসাবে। যিনি আসছেন মূলত রুহি নামে একটা মেয়ে, কিন্তু আসলে শিল্পী আক্তারের স্বামীর নাম, বাবার নাম যখন জিজ্ঞেস করছে ইনি বলতে পারে না, তখন তাদের ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে আমাদের সংবাদ দিলে এই প্রেক্ষিতে আমরা আসছি, আইসা জিজ্ঞাসাবাদ করলাম। তো ওনার আবেদনের সাথে ওনার নামের আসলে কোনো মিল। জেসমিন জাহান, কালবেলা। একসময় দেশের কৃষি পণ্যের সম্ভাবনাময় খাত ছিল পান, কিন্তু বর্তমানে এই খাতটি ঢুকছে একটি শক্তিশালী সিন্ডিকেটের কবলে। অভিযোগ উঠেছে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রভাবশালী 4 নেতার একচেটিয়া নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির কারণে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ রপ্তানিকারকরা। এতে পানের সবচেয়ে বড় বাজার সৌদি আরব সহ বিশ্ব বাজারে রপ্তানি আয়ে বড় ধস নেমেছে। পান একটি দ্রুত পচনশীল কৃষিপণ্য। সঠিক সময়ে চালান না পৌঁছালে পুরো লট নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। অথচ সম্ভাবনাময় এই খাতটি এখন পুরোপুরি একটি সিন্ডিকেটের হাতের পুতুল। ব্যবসায়ীদের অভিযোগ, 2002 সালে প্রতিষ্ঠার পর থেকে গত 2 যুগ ধরে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির নিয়ন্ত্রণ একই ব্যক্তিদের হাতে। সভাপতি একরামুল করিম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শিকদার, সহসভাপতি মামুন এবং সাংগঠনিক সম্পাদক মুকুল, এই 4 নেতার ইশারা ছাড়া এক পাতাও পান রপ্তানি করতে পারেন না সাধারণ ব্যবসায়ীরা। বর্তমানে যারা সাধারণ রপ্তানিকারক আছে তারা কেউ রপ্তানি করতে পারতেছে না, এবং তারা বায়ারদের ওই চাহিদা অনুযায়ী তাদের কারণে মাল এক্সপোর্ট করতে পারতেছে না, রপ্তানি করতে পারতেছে না। সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সহসভাপতি, এই 4 নেতাই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। প্রত্যয়নপত্রের নামে চাঁদাবাজি চলছে। প্রতি চালানে সমিতি 1000 টাকার বিনিময়ে প্রত্যয়নপত্র দেওয়ার সিস্টেম চালু করেছে। নির্দিষ্ট অর্থ না দিলে তালিকায় নাম ওঠে না। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমস কর্তৃপক্ষের কাছে প্রতি 2 থেকে 3 দিন পর যে তালিকা পাঠানো হয় সেখানে নাম ওঠাতেও দিতে হয় মোটা অঙ্কের চাঁদা। 17 কেজি বাস্কেটের জন্য 750 টাকা এবং 10 কেজি বাস্কেটের জন্য 500 টাকা চাঁদা না দিলে বৈধ রপ্তানিকারক হয়েও পণ্য পাঠানো যায় না। বেঁধে দেওয়া হয় রপ্তানির সীমাও। সদস্য পদের জন্য 25,000 টাকা ফি নির্ধারণ করা হলেও টাকা দিয়েও মিলছে না সদস্য পদ। জমজম গ্লোবাল এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টসের কর্ণধার মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী জানান, সব প্রক্রিয়া মেনে আবেদন করেও তারা সদস্য পদ পাচ্ছেন না। চাঁদাবাজি ও সিন্ডিকেটের এই নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক রপ্তানি আয়ে। ইপিবির তথ্য বলছে 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে পান রপ্তানি আয় কমেছে 34.21%। সদ্য সমাপ্ত অর্থ বছরেও আয় কমেছে প্রায় 30%। সবচেয়ে বড় শঙ্কার জায়গা হলো সৌদি আরবের বাজার, যেখান থেকে আসে পান রপ্তানির প্রায় 90% আয়। রপ্তানি বিঘ্নিত হওয়ায় গত 30 মে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটে লিখিত অভিযোগ জানিয়েছে সৌদি আরবের কৃষি পণ্য আমদানিকারক সমিতিও। পান রপ্তানিকারক সমিতি যারা নতুন করে সদস্য হতে চাচ্ছেন ওদেরকে মেম্বার তো বানাচ্ছেন না, সমিতি মেম্বার হওয়ার জন্য একটা ফর্ম আছে, এই ফর্মটুকুও কাউকে দিচ্ছেন না। আর যারা বিগত দিনে ফান্ড সমিতির মেম্বার হয়ে রপ্তানি করতেছেন ওনাদেরকে রিনিউ দিচ্ছেন না। তার ভিতরে আমি একজন ভুক্তভোগী। আমি ওনাদের কাছে ওনাদের রিনিউ চার্জ, কাগজপত্র যা যা আছে, আপডেট, ইয়ারসি, ট্রেড লাইসেন্স সব কিছু প্রদান করেছি,
এরপরেও ওনারা আমাদেরকে কোনো রিনিউ দেননি, তাই আমি আজ পর্যন্ত রপ্তানি করতে পারতেছি না। এই অচলাবস্থা নিরসনে গত ৮ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন সার্কুলার জারি করলেও হাইকোর্টের রিটের কারণে তা স্থগিত হয়ে যায়। ফলে ফিরে আসে সেই সমিতি নির্ভর পুরনো ব্যবস্থা। জানা গেছে ২ যুগেও সমিতির কোনো বার্ষিক সাধারণ সভা বা নির্বাচন হয়নি ডিভিসি অডিটও। এসব অভিযোগ নিয়ে সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি লিগ্যাল ম্যাটারের অজুহাত দেখান। এই আমাদের সমিতির ম্যাটারে এখন মোটামুটি কয়েকটা মামলা হাইকোর্ট থেকে শুরু করে কয়েকটা মামলা চলমান আছে, এবং এটাতে আমরা আমাদের ওই যে লিগ্যাল অ্যাডভাইজার, তো উনি বলছেন এই মুহূর্তে মানে এই সমস্ত কোনো ব্যাপারে কোনো কিছু না বলার জন্য, বুঝছেন, কারণ এটা কোনটা আবার লিগ্যাল ম্যাটার হিট করে এটা আমি জানি না। আমরা তো আইনানুগভাবে অত পরিপক্কতা নেই। ওই যে আমার লিগ্যাল ম্যাটারে কোনটা হিট করে এটা তো প্রবলেম হয়ে যাবে আইনানুগভাবে, তখন আমরা একটু সমস্যা করবো। এই জন্য আমাদের লিগ্যাল অ্যাডভাইজার বলছে এই ব্যাপারে একটু কিছু না বলার জন্য প্লিজ, এটা আপনি আদারওয়াইজ নেন না। আমরা একটু লিগ্যাল ম্যাটারটা করলে আমরা প্রেস কনফারেন্স করে আমরা একটু জানাবো। বছরের পর বছর ধরে একটি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে দেশের কৃষি পণ্যের সম্ভাবনাময় এই খাতটি। একদিকে আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশ, অন্যদিকে সমিতির স্বেচ্ছাচারিতা। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন অবিলম্বে এই খাতের সিন্ডিকেট ভেঙে সরকারি নিবন্ধনের ভিত্তিতে উন্মুক্ত রপ্তানি ব্যবস্থা চালু না করলে অচিরেই সবচেয়ে বড় পানের বাজারটি হারাবে বাংলাদেশ।